কেন ইন্ডিয়া আর চায়না শুধুমাত্র এই দুটি দেশেই পৃথিবীর 40% জনসংখ্যা থাকে? পৃথিবীর 170টি দেশে যত মানুষ আছে তার থেকে বেশি তো শুধু ইন্ডিয়া আর চায়নাতেই রয়েছে। আর শুধু এই বৃত্তটির ভেতরে পুরো পৃথিবীর অর্ধেক মানুষ বাস করে। তার মানে কি এটার পেছনে কোনো রহস্য আছে? আজ ইন্ডিয়া আর চায়নার পপুলেশন দেখে আপনার মনে হতে পারে পৃথিবীতে তো আর কোনো জায়গাই ফাঁকা নেই মানুষের বসবাসের জন্য। Worries about overpopulation are bad. আর ইলন মাস্ক তো পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে কলোনি তৈরির কথা বলছে, কিন্তু আসলে পৃথিবীর 3/4 জায়গায় ফাঁকা পড়ে আছে। আর এখানে ইন্ডিয়ার চায়নাতেই 270 কোটি মানুষ বাস করে, মানে পুরো পৃথিবীর 36% মানুষ শুধু এই দুটি দেশেই। কেন? চিন্তা করতে গেলে এটা খুবই আশ্চর্যজনক একটি বিষয়, কারণ পৃথিবীতে 195টি দেশ আর 60টি মহাদেশ রয়েছে। তার মধ্যে শুধুমাত্র একটি মহাদেশেরই এই দুটি দেশে এমন কি স্পেশাল রয়েছে যে এত জনসংখ্যা এখানে। এটার কারণ কি তাহলে এই দুটি দেশের জিওগ্রাফিক্যাল লোকেশন, মানে ভারী বৃষ্টি আর চাষাবাদের জন্য উর্বর জমি থাকার কারণে? কিন্তু এমন এগ্রিকালচারাল ল্যান্ড তো পুরো ইউরোপ, নর্থ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। তাহলে কি পৃথিবীর প্রথম সিভিলাইজেশন এই দুটি দেশ থেকেই শুরু হয়েছিল? কিন্তু এই দুটি দেশ বাদেও তো কত সিভিলাইজেশনের শুরু হয়, তাদের কি হলো? ঘুরে ফিরে আবারও একটাই প্রশ্ন মাথায় আসে, ইন্ডিয়ার চায়নাতেই এমন কি স্পেশাল ছিল যে এখানে পপুলেশন এতটা এক্সপ্লোড হয়ে গেল, কিন্তু অন্যান্য দেশে এমনটা হলো না? এটা জানার জন্য আমাদের যেতে হবে ইতিহাসের শুরুতে। আমরা জানি হিউম্যান এভলিউশনের শুরু হয় আফ্রিকাতে, কিন্তু এর 2,95,000 বছর পরও মানুষ যখন গুহায় বাস করত, অন্যদিকে ইন্ডিয়ায় তখন দোতলা বিল্ডিং হয়ে যায়। আমি বলছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কথা। এটা ওই সময় সব থেকে অ্যাডভান্স একটা সিভিলাইজেশন ছিল। আজও আইবিসিতে অনেক আর্কিওলজিক্যাল এভিডেন্স রয়েছে যাতে ক্লিয়ারলি বোঝা যায় তারা কত প্ল্যান করে এই শহরটি তৈরি করেছিল। পুরো শহরের জন্য একটি ড্রেন ছিল, ড্রয়িং রুম ছিল, সুইমিং পুল ছিল, এমনকি পৃথিবীর প্রথম শিপিং পোর্টও এখানে ছিল। এটা এতটাই পপুলার ছিল যে 140 মিলিয়ন মানুষ, মানে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ জনসংখ্যা এখানেই ছিল। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে সাথে চায়নাতেও শুরু হয় দ্য চাইনিজ সিভিলাইজেশন। এদের আর্কিওলজিক্যাল এভিডেন্সও প্রমাণ করে তারা একটা ওয়েল প্ল্যান শহর তৈরি করেছিল, যেখানে হাউজিং সোসাইটি, অস্ত্র তৈরির ফ্যাক্টরি, এমনকি মিলিটারি সেটেলমেন্ট পর্যন্ত তৈরি করে রাখা ছিল। এই সিভিলাইজেশনের পপুলেশনও প্রায় 60 মিলিয়নে পৌঁছে যায়। এই সিভিলাইজেশন দুইটি বাদেও তো পৃথিবীতে অনেক সিভিলাইজেশনের শুরু হয়, কিন্তু সবশেষে এই দুটি দেশেই কেন এত বেশি পপুলেশন রয়ে গেল? এটার পেছনে মেইনলি 3টি কারণ রয়েছে। নাম্বার 1, ফিজিওগ্রাফি। এই ম্যাপটিকে ভালোভাবে দেখলে জানা যায় ইন্ডিয়ার গ্রেট হিমালয়ান পাহাড় আর চায়নার চ্যাংবাই পাহাড় দুইটি নিজের দেশে একটা ন্যাচারাল ব্যারিয়ারের মতো কাজ করে। যেমন ধরুন, হিমালয়ান আর চ্যাংবাই পাহাড় দুটি সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা হাওয়া থেকে নিজের দেশকে বাঁচায়, আর হিমালয়ান রেঞ্জের কারণে ইন্ডিয়ায় দক্ষিণ থেকে আসা বাতাস আটকায়, আর চ্যাংবাই পাহাড়ের কারণে চায়নাতে পূর্ব দিক থেকে আসা বাতাস আটকায়, যার ফলে এই দুটি দেশেই বৃষ্টি হয়। সো বেসিক্যালি জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে এই রিজনে 3টি মেজর অ্যাডভান্টেজ রয়েছে। নাম্বার 1, ইন্ডিয়া একটি নদী নালার দেশে পরিণত হয়। এখানে টোটাল 400টিরও বেশি নদী আছে, আর চায়নাতে তো 1500টিরও বেশি নদী আছে। নাম্বার 2, কেননা এই জায়গায় নিয়মিত বৃষ্টি হতো এবং পাহাড় পর্বত দিয়ে ঢাকা ছিল, তাই এখানে উর্বর পলিমেটের কোনো কমতি ছিল না। আর নাম্বার 3, এই দুইটি দেশেই সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা হাওয়াকে আটকায়, যার ফলে এখানকার তাপমাত্রা এই সিভিলাইজেশনের জন্য পারফেক্ট হয়, না অতিরিক্ত ঠান্ডা না গরম। কিন্তু এটা ছাড়াও মানুষ যখন আস্তে আস্তে ইন্ডিয়া এবং চায়নাতে সেটেল হওয়া শুরু করে, তারা একটা চমৎকার আবিষ্কার করে ফেলে, ডোমেস্টিকেশন অফ প্লান্টস। এই আবিষ্কারটি তখন পুরো মানুষ জাতির জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়, কারণ এখন পর্যন্ত আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং যেখানে মানুষের বসবাস ছিল তারা সবাই নোম্যাডস ছিল, মানে শিকারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতো আর খাদ্যের জন্য শুধু শিকারের উপর নির্ভর ছিল, তাই তারা কখনো সেটেল হতে পারতো না। কিন্তু ডোমেস্টিকেশন অফ প্লান্টস এর কারণে মানুষ প্রথম ইন্ডিয়ার চায়নাতে সেটেল হওয়া শুরু করে। এরপর রিজন নাম্বার 2, রাইস কাল্টিভেশন। এই চালই ওয়ান অফ দ্য মেইন রিজন হয়ে দাঁড়ায়, যার ফলে আমাদের পূর্বপুরুষরা বংশবৃদ্ধি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে। দেখো, ইন্ডিয়ার চায়নাতে বেশিরভাগ সমতল জমি ছিল, মাটি উর্বর ছিল, আর নদী নালায় ভরপুর ছিল, তাই এটা একটা পারফেক্ট পরিবেশ ছিল চাল উৎপাদনের জন্য। আর এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এটা পুরো এলাকার মানুষের জন্য নিউট্রিশন প্রোভাইড করতে পারে। কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, এটা চাষ করা খুব একটা সহজ কাজ নয়, এর জন্য প্রচুর খাটনি এবং লেবারের প্রয়োজন হয়। আর এই ডিসঅ্যাডভান্টেজই একটা মেইন কারণ হয়ে দাঁড়ায় ইন্ডিয়ার চায়নার এত জনসংখ্যার পেছনে, কারণ লোকজন এখন বেশি বেশি বাচ্চা নেওয়া শুরু করে যাতে কৃষিকাজে হেল্প করার জন্য বেশি লোক থাকে। এর ফলে ইন্ডিয়ার চায়নাতে খাদ্যের কোনো সমস্যা ছিল না, তাই এখন তারা অন্যান্য জিনিসে তাদের কলাকৃতি শুরু করে। যেমন ধরুন, গোল্ড জুয়েলারি, কটন টেক্সটাইল, কপার অ্যান্ড ব্রঞ্জ, ফিশ হুকস, নেকলেস অ্যান্ড ওয়েপেন্স, এমন অনেক জিনিস তারা বানায় এবং বাণিজ্য করা শুরু করে। চাইনিজ সিভিলাইজেশন যেমন অস্ত্র তৈরির ফ্যাক্টরি ছিল, ইন্ডাস ভ্যালিতেও তেমন অনেক ফ্যাক্টরি ছিল যেখানে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হতো। ওখানে 3টি পোর্টও ছিল, যে
যেটার মাধ্যমে পুরো বিশ্বের সাথে বাণিজ্য হতো। আর সিল্ক রোডের শুরু এখান থেকেই হয়। শুধুমাত্র এই রোড থেকেই বাণিজ্য করে ইন্ডিয়ার চায়নার জিডিপি পুরো পৃথিবীর 50% হয়। তো এটার ফলে ইন্ডিয়াতে অনেক পরিমাণ সোনা জমা হয়ে যায়, কারণ ইন্ডিয়া অনেক সময় ধরে মশলা, চা, আইভরি, কটন এইসব জিনিস পুরো বিশ্বের সাথে সোনার বদলে ট্রেড করতো। কিন্তু ইন্ডিয়ার এই উন্নতির কারণে ইন্ডিয়া পুরো বিশ্বের চোখে পড়ে, যার ফলে পুরো পৃথিবীর লোকজন এখানে আসে বাণিজ্য করতে। আর এই কারণে ইন্ডিয়ায় পুরো 2464 বছর মানে 1947 সাল পর্যন্ত 200টিরও বেশি আক্রমণ, কিন্তু চায়নাতে শুধু 5টি তেমন আক্রমণ হয়। আর গ্রেট ওয়াল অফ চায়না তৈরি পরে তো চায়না অনেকটা সুরক্ষিত হয়ে ওঠে, তাই চায়নার পপুলেশন গ্রোথ অনেকটা স্টেবল। ইন্ডিয়ার ক্ষেত্রে আক্রমণের ফলে অনেক লুটপাট এবং জীবন চলে যায়, কিন্তু পুরো বিশ্বেরও তখন একই অবস্থা ছিল। বাট ইন্ডিয়া আর চায়নার কাছে সোনা অনেক বেশি থাকার কারণে এখানে অনেক বেশি মাইগ্রেশন হয়। তাছাড়াও অনেক আক্রমণকারীরা আসে সোনা নিতে, কিন্তু পরে এখানে সেটেল হয়ে যায়, তাই অন্য দেশের তুলনায় ইন্ডিয়ার পপুলেশন বেড়ে চলে। 1750 সালের ব্রিটিশ রেকর্ড অনুযায়ী যখন ব্রিটিশরা ইন্ডিয়াতে আসে তখন এখানকার পপুলেশন ছিল 170 মিলিয়ন।